বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য। তো আজকে যে টপিকটির উপর ক্লাস করব তা হলো কার্বক্সিলিক মূলক এবং অ্যালডিহাইড মূলকযুক্ত যে সকল জৈব যৌগ রয়েছে তাদের ইউপেক পদ্ধতিতে নামকরণ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটি যৌগ রয়েছে। এই যৌগটিতে কার্বক্সিলিক মূলকও রয়েছে, আবার মিথাইল মূলকও রয়েছে। মূলত একটি যৌগের ইউপেক পদ্ধতিতে নামকরণের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে কি করতে হবে? কার্বন শিকলটা নাম্বারিং করতে হবে। আর কার্বন শিকল নাম্বারিং করার আগে আমাদেরকে কি করতে হবে? এই যৌগটার মধ্যে কোনটি কার্যকরী মূলক সেইটি নির্ণয় করতে হবে। তো এখানে যেহেতু কার্যকরী মূলক দেখা যায়, কার্বক্সিলিক মূলকও কার্যকরী মূলক, এটাও কার্যকরী মূলক, কিন্তু যে কোনো একটিকে আমার কার্যকরী মূলক চিহ্নিতকরণ করতে হবে, বাকিটা আমার প্রতিস্থাপক হিসেবে তখন কাজ করবে। তাহলে এখানে আমি এটাকে কার্যকরী মূলক চিন্তা করব নাকি এটাকে কার্যকরী মূলক চিন্তা করব? তো দেখো এখানে একটা অগ্রাধিকার ক্রম রয়েছে। অগ্রাধিকার ক্রমে আমরা দেখতে পাচ্ছি কার্বক্সিলিক মূলকটা সবার উপরে এবং অ্যালকাইল মূলকগুলো সবার নিচে। তাহলে অগ্রাধিকার ক্রম অনুযায়ী যেটার অবস্থান সবচেয়ে উপরে হবে সেটাই হবে আমার কার্যকরী মূলক। তাহলে এই যৌগটার ক্ষেত্রে কার্যকরী মূলক হবে আমার এই কার্বক্সিলিক মূলক। তাহলে এটা কি হিসেবে কাজ করবে? এখানে এটা কাজ করবে আমার প্রতিস্থাপক হিসেবে। এখন কথা হলো, আমি এখান থেকে যখন নাম্বারিংটা শুরু করব, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, তখন আমি কি এদিকে যাব না এদিকে যাব? কোন দিকে যাব? তো যেদিকে গেলে আমার কার্বন সংখ্যাটা বেশি পাওয়া যায় আমরা সেদিকে যাব। যেমন আমি যদি এদিক থেকে এদিকে যাই তাহলে কার্বন সংখ্যাটা আমার বেশি আসে, আর যদি আমি এদিক থেকে এদিকে যাই তাহলে কিন্তু কার্বন সংখ্যাটা আমার কম আসে। এদিকে গেলে দেখো 3টা মাত্র কার্বন পাই, তখন কিন্তু এ পাশের উপরে সব প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। তো যাই হোক, এখন আমরা এইভাবেও কিন্তু যেতে পারি, এই যে এইভাবে গিয়ে আবার এইভাবে যদি যাই তাহলে কিন্তু এদিকে আমি 4টা কার্বন পাই। তো সেই ক্ষেত্রেও কিন্তু যোগের নামটা আমার একই রকম আসবে। তো যাই হোক, আমি যদি এইভাবে হিসাব করি, এই যে এইভাবে নাম্বারিংটা করি, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার কার্বন, তাহলে দেখা যাচ্ছে যে আমার প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখন এইটা এবং এইটা। কেমন? আমি বিষয়টা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, আমি যদি নাম্বারিংটা এখান থেকে শুরু করে এদিকে নেই তাহলে আমার প্রতিস্থাপক হিসেবে কাজ করবে এই যে এই মিথাইল মূলকটা এবং এখানে এই মিথাইল মূলকটা। তখন এই যৌগটার নাম হবে আমার কি? 2 মিথাইল, মানে 2 নাম্বার কার্বনে যেহেতু একটা মিথাইল রয়েছে এবং 3 নাম্বার কার্বনে যেহেতু একটা মিথাইল মূলক রয়েছে, তাহলে আমরা লিখব যে 2,3 ডাই মিথাইল। তারপরে কার্বন সংখ্যা এইভাবে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা বিটানোয়িক অ্যাসিড। তাহলে 2,3 ডাই মিথাইল বিটানোয়িক অ্যাসিড। কেমন? আর যদি আমরা নাম্বারিংটা এইভাবে করি, এইভাবে যেহেতু আমার কার্বন সংখ্যাটা সর্বোচ্চই আসে, হ্যাঁ 4টাই আসে, এইভাবে করলেও কিন্তু আমার হিসাবটা একই রকম এখানে আসবে। এই যে দেখো, 1 নাম্বার, 2 নাম্বার কার্বনে এটা আমার প্রতিস্থাপক হিসেবে কাজ করতেছে এবং 3 নাম্বার কার্বনে এই পাশেরটা তখন প্রতিস্থাপক হিসেবে কাজ করছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2,3 ডাই মিথাইল বিটানোয়িক অ্যাসিড। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। কেমন? তো এছাড়াও যেসব দীর্ঘ কার্বন শিকলযুক্ত যে সকল কার্বক্সিলিক মূলক যুক্ত যে সকল জৈব যৌগ রয়েছে সেগুলো কিন্তু আমি ক্লাস ধারাবাহিকভাবে করব। তো আপাতত এই ছোট ছোট এগুলো থেকেই তোমরা আশা করি শিখলে বড়গুলো বুঝতে পারবে খুব সহজে। তো 2 নাম্বার যোগে আমরা চলে যাই। দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কার্বক্সিলিক মূলক রয়েছে এবং এখানে রয়েছে আমার একটা হ্যালোজেন মূলক এবং এখানে রয়েছে একটা অ্যালকাইল মূলক। তাহলে এখানে এই যৌগটাতে আমরা যখন নাম্বারিং করব, সেই নাম্বারিং করার আগে আমরা প্রথমে এই যৌগটার ক্ষেত্রে কার্যকরী মূলক বের করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অগ্রাধিকার ক্রম অনুযায়ী কিন্তু সবার উপরে আছে আমার কার্যকরী মূলক এই কার্বক্সিলিক মূলকটা। এই যে দেখো, ঠিক আছে, এখানে কিন্তু কার্বক্সিলিক মূলকটা অগ্রাধিকার অনুযায়ী সবার উপরে আছে। কেমন? আর হ্যালোজেন মূলকগুলো কিন্তু দেখো একদম নিচে আছে। এই যে হ্যালোজেন মৌলগুলো নিচে আছে এবং হ্যালোজেন মৌলের নিচে আবার রয়েছে অ্যালকাইল মূলকগুলো। ঠিক আছে? তো যাই হোক, তাহলে আমরা এখান থেকে প্রথমে নাম্বারিংটা করে নিলাম। ঠিক আছে, নাম্বারিংটা করে নিলাম। তো নাম্বারিংটা করার পরে আমরা এই প্রতিস্থাপকের নামগুলো আগে লেখা শুরু করব। তো এখানে দেখো, প্রতিস্থাপক হিসেবে আমি কি ব্রোমোটাকে আগে লিখবো নাকি মিথাইলটাকে আগে লিখবো? তো প্রতিস্থাপকের নামগুলো যখন আমরা লিখবো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই তখন এদিকে আর তাকানো যাবে না, মানে এই অগ্রাধিকার ক্রম অনুযায়ী তখন আর এগুলোকে অগ্রাধিকার দেওয়া যাবে না। তখন আমাদের চিন্তা করতে হবে যে বিষয়টা, তা হলো এগুলোর উচ্চারণ কিংবা বানান।
ঠিক আছে, ব্রোমিন বানানে আমরা কি লিখি? বি লিখি। আর মিথাইল বানানে প্রথমে আমরা কি লিখি? এম লিখি। তাহলে ইংরেজি অক্ষরের ক্ষেত্রে বিটা আগে আসে নাকি এমটা আগে আসে? নিশ্চয়ই বিটা আগে আসে। তাহলে বি আগে আসার কারণে আমরা তাহলে ব্রোমিনটা আগে লিখব, তারপরে কিন্তু আমরা মিথাইল লিখব। তাহলে 3 নম্বরে কিন্তু আমার ব্রোমিন আছে, আবার 3 নম্বরে কিন্তু আমার মিথাইল আছে। তাহলে আমি 3 ব্রোমিন আগে লিখব, তারপরে 3 মিথাইল লিখব। এই যে 3 ব্রোমো তারপরে 3 মিথাইল লিখলাম। তারপর কিন্তু আমরা এখানে কার্বন সংখ্যাটা হিসাব করে এটা দেখতে পাচ্ছি একটা 4 কার্বন বিশিষ্ট বিটানোয়িক অ্যাসিড। কেমন? এই যে 3 ব্রোমো 3 মিথাইল, তারপরে কিন্তু আমি বিটানোয়িক অ্যাসিডটা লিখলাম। কেমন? আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। তো এরপরে পরবর্তী যুগে আমরা চলে যাই। এখানে দেখো কার্যকরী মূলক হিসাবে এখানে 2টা মূলক রয়েছে, একটা হচ্ছে কার্বক্সিলিক মূলক, একটা রয়েছে আমার এখানে হাইড্রোক্সি মূলক। মূলত এই মূলকটাকে আমরা অ্যালকোহলীয় মূলক বলি, আবার হাইড্রোক্সি মূলকও বলি। তবে এটা যখন একমাত্র প্রতিস্থাপক হিসেবে কাজ করবে তখনই কিন্তু আমার এটার নাম হয়ে যায় হাইড্রোক্সি মূলক। এছাড়া যদি এটা প্রতিস্থাপক হিসেবে না কাজ করে কোনো একটা যৌগে, তখন কিন্তু এটা অ্যালকোহলীয় মূলক হিসেবে কাজ করবে, তখন সেই যৌগটার নাম কিন্তু আমরা ইথানল বা অ্যালকোহল জাতীয় হয়ে থাকে। তো দেখা যায় এই যৌগটার ক্ষেত্রে এখানে কার্যকরী মূলক কিন্তু আমার কার্বক্সিলিক মূলক। তো একই রকমভাবে এই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি যে দেখো অগ্রাধিকার ক্রম অনুসারে এটার অবস্থান সবচেয়ে উপরে এবং অ্যালকোহলীয় যে মূলকটা রয়েছে এটার অবস্থান কিন্তু নিচে আছে। তাহলে এখানে অ্যালকোহলটা কী হিসেবে কাজ করবে? প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। আর প্রতিস্থাপক হিসেবে কাজ করলে এটার নাম কি হবে? হাইড্রোক্সি হবে। তাহলে এখন আমি এভাবে নাম্বারিংটা করে নিলাম। নাম্বারিংটা করার পরে তারপরে কিন্তু আমি এখন 2 নম্বর কার্বনে দেখতে পাচ্ছি যে একটা হাইড্রোক্সি রয়েছে। তাহলে 2 হাইড্রোক্সি লিখে তারপরে নাম্বারিংটা আমরা দেখে তারপর আমরা বুঝে নিব এটা কোন ধরনের অ্যাসিড। তাহলে এটা যেহেতু 4 কার্বন বিশিষ্ট একটি অ্যাসিড, তাহলে এটাকে আমরা ভিটামিক অ্যাসিড বলতে পারি। কেমন? আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এবার যে বিষয়টা খেয়াল করব সেটা দেখো, এই যৌগটার ভিতরে কিন্তু এখানে একটা কিটোমূলক রয়েছে এবং এখানে একটা কার্বক্সিলিক মূলকও রয়েছে। এখন আমি কোনটাকে প্রাধান্য দেব? তো একই রকম বিষয় দেখো, এই যে আমার কার্বক্সিলিক মূলক এটা সবার উপরে রয়েছে, আর কিটোমূলকটা এই যে আমার নিচে রয়েছে। তাহলে আমি অগ্রাধিকার দেব কি কোনটাকে? এইটাকে। তাহলে এখান থেকে আমার নাম্বারিংটা শুরু হবে। আর এটা তখন আর কিটোমূলক থাকবে না, তখন এটা হয়ে যাবে আমার প্রতিস্থাপকের নাম হয়ে যাবে। এটার নাম হয়ে যাবে তখন কি? অক্সো। এটার নাম কি হয়ে যাবে? প্রতিস্থাপক হিসেবে অক্সো নাম হয়ে যাবে। কেমন? যদি এই কার্যকরী মূলকটা আমার এটা না থাকতো, যদি এটা না থাকতো তখন কিন্তু এটা আমার কার্যকরী মূলক হিসেবে কাজ করতো, তখন কিন্তু এই যৌগটার নাম কিটোন জাতীয় হতো। কেমন? তো যাই হোক, এখন এই যৌগটার নাম আমার কি হবে? কার্বক্সিলিক অ্যাসিড জাতীয় হবে। তো দেখো এইখান থেকে আমরা যদি নাম্বারিং শুরু করি তাহলে দেখতে পাচ্ছি এই 4 নাম্বার কার্বনে আমার এটা আছে। তো এটার নাম আমি একটু আগেই বলেছি, এটার নাম কি? প্রতিস্থাপক হিসেবে আমরা নামটা ব্যবহার করি অক্সো। তাহলে 4 অক্সো, তারপরে প্যান্টানোয়িক অ্যাসিড ব্যবহার করবো। যে কার্বন সংখ্যা হিসাব করে দিচ্ছি, এটা প্যান্টানোয়িক অ্যাসিড 5 কার্বন বিশিষ্ট। কেমন? একদমই সহজ, কোনো কঠিন না। তারপরে এখানে দেখো এটাও একই রকম, এটার মতনই সেম। 3 নাম্বারে আমরা দেখতে পাচ্ছি এখানে এই মূলকটা রয়েছে, কিটোমূলকটা, যেটা প্রতিস্থাপক হিসেবে এখানে কাজ করছে, এর জন্য এটার নাম হবে আমার 3 অক্সো। কেমন? এটার নাম হয়ে যাবে কি? আমার অক্সো। মানে 3 নাম্বার কার্বন থাকার কারণে এটা হয়ে যাবে আমার 3 অক্সো। তারপরে আমরা ভিটামিক অ্যাসিড হিসাব করব। কেমন? তো এখানে কিন্তু এই যে এই মূলকটাকে কিন্তু এইভাবে যে লিখে, এই বিষয়টা কিন্তু একটু তোমাদের জানতে হবে। তো অনেকে দেখে মনে হয় যে এখানে একটা কিটোমূলক, এখানে একটা কিটোমূলক, এভাবে কিন্তু চিন্তা করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে। যখনই তোমরা দেখবা যে এই কার্বক্সিলিক মূলকটাকে এইভাবে লেখা যায়, এটা এইভাবে আছে কিনা, তখন কিন্তু এটা তোমাদেরকে অবশ্যই বুঝতে হবে এখানে একটা কার্বক্সিলিক মূলক আছে। কেমন? তো যাই হোক, এবার আমরা পরবর্তী যৌগে চলে যাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একই রকমভাবে এখানে মূলক রয়েছে, 3টা মূলক রয়েছে। একটা হলো আমার কার্বক্সিলিক মূলক, অ্যামিনো মূলক, তারপরে রয়েছে এখানে মিথাইল মূলক। ঠিক আছে? তাহলে আমি অগ্রাধিকার ক্রম অনুসারে কোনটাকে আগে দিব? এটাকে আগে দিব। এখানে আমরা দেখেছি যে এই যে অগ্রাধিকার ক্রম অনুসারে এটা সবার উপরে আছে, তাহলে কার্যকরী মূলক হিসাবে এখানে কাজ করবে কোনটা? এটা কাজ করবে। কেমন? আর অ্যামিনো মূলকটা কিন্তু অনেক নিচে রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি অ্যামিনো মূলকটা নিচে রয়েছে, অ্যালকাইল মূলকটা আরও নিচে রয়েছে অবস্থান। কেমন? আচ্ছা, তাহলে আমি এখানে প্রথমে নাম্বারিংটা খুব সহজে করে নিলাম।
করার পরে এখন কথা হলো যে প্রতিস্থাপকের নামগুলো যে আমরা লিখবো, তাহলে আগে কি আমি অ্যামিনো কথাটা লিখবো নাকি মিথাইল কথাগুলো লিখবো, মানে মিথাইলটা আগে লিখবো নাকি অ্যামিনোটা আগে লিখবো। তো এক্ষেত্রে একই রকম বিষয় যখন আমরা প্রতিস্থাপকগুলো লিখি তখন সেই ক্ষেত্রে এদের বানান বা উচ্চারণের দিকে আমাদের খেয়াল রাখতে হয়। তো অ্যামিনো বানানে কিন্তু প্রথমে আমরা এ ব্যবহার করি বা উচ্চারণে কিন্তু আমার এ চলে আসে, ঠিক আছে। তাহলে আর মিথাইল বানানে কিন্তু আমার এম চলে আসে। হ্যাঁ, মিথাইল বানানে প্রথমে আমার এম চলে আসে। তাহলে ইংরেজি বর্ণমালার ক্ষেত্রে এ কিন্তু সবার আগে। সেই ক্ষেত্রে আমরা এখানে কি লিখবো বলো, অ্যামিনোটা আগে লিখবো, অ্যামিনোটা আগে লিখবো। তাহলে টু অ্যামিনো এবং এখানে যেহেতু 4 এবং 5 উভয় কার্বনে আমার মিথাইলমূলক রয়েছে, কাজে একসাথে আমরা লিখবো 4 মানে 4 5, তারপরে ডাই মিথাইল লিখবো। তারপরে যৌগটাই যে আমরা হিসাব করবো এখানে কয় কার্বন বিশিষ্ট যৌগ, তাহলে এটা 6 কার্বন বিশিষ্ট, এটা হবে আমার হেক্সানোয়িক অ্যাসিড। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। তো এবার আমরা দেখব যে দেখো এখানে পরবর্তী যৌগটা কি আছে, তো এখানে আমরা একই রকমভাবে দেখতে পাচ্ছি এখানে রয়েছে একটি এটা হলো কিন্তু আমার অ্যালডিহাইড মূলক, এটা কিন্তু আমার কি মূলক, অ্যালডিহাইড মূলক। এই যে দেখো এখানে CHO আর কার্বন এবং অক্সিজেন এটার সাথে কিন্তু এটা এইভাবে সবসময় থাকে। এই যে দেখো CHO, এটাকে কিন্তু আমরা এইভাবেই লিখতে পারি। তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এখানে একটা অ্যালডিহাইড মূলক রয়েছে এবং এখানে একটা কিটোমূলক আছে, এখানে একটা অ্যালডিহাইড মূলক আছে এবং এখানে একটা অ্যালডিহাইড মূলক আছে। এখন এই অ্যালডিহাইড মূলককে আমি কার্যকরী মূলক ধরবো এই যৌগটার ক্ষেত্রে নাকি এই কিটোমূলকটাকে ধরবো, এক্ষেত্রেও আমার কি করতে হবে, অগ্রাধিকার ক্রমটা দেখতে হবে। এক্ষেত্রেও আমাদেরকে অগ্রাধিকার ক্রমটা দেখতে হবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি অগ্রাধিকার ক্রম অনুযায়ী এইটার অবস্থান হচ্ছে আমার উপরে, কিটো মূলকের উপরে হচ্ছে এটার অবস্থান। তাহলে আমার কার্যকরী মূলক কোনটা, কার্যকরী মূলক হলো আমার এইটা। তাহলে এখান থেকে আমি নাম্বারিংটা শুরু করব। তাহলে এটা কি হিসেবে কাজ করবে বলো, এটা কিন্তু তখন আর কিটোমূলক হিসেবে কাজ করবে না, তখন এটা অক্সো হিসেবে কাজ করবে। এটা প্রতিস্থাপক যে নাম অক্সো, সেই হিসেবে এটা এখানে কাজ করবে। তাহলে আমি নাম্বারিং করার পরে এই 3 নম্বরে দেখতে পাচ্ছি আমার অক্সো আছে, তাহলে আমি 3 অক্সো লিখে তারপরে এখানে হিসাব করে দেখতে পারলাম যে এটা একটা পেন্টানেল, ঠিক আছে, পেন্টানেল। তো এরপরে এই পরবর্তী যৌগে আমরা এখন চলে যাব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি কি, দেখো এখানে একটা মিথাইলমূলক রয়েছে 1 2 3, এখানে একটু আমি ভুল লিখেছি, এখানে একটা H হবে 1 2 3 4, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা মিথাইলমূলক রয়েছে, এখানে একটা অ্যালডিহাইড মূলক রয়েছে, আবার এখানে একটা কিটোমূলক রয়েছে। তাহলে একটু আগে আমরা দেখেছি যে অ্যালডিহাইড মূলকটা কিন্তু কিটোমূলকের উপরে আছে। তাহলে আমি নাম্বারিংটা এখান থেকে শুরু করব। তাহলে 1 2 3 4 5, এখানে মানে 6টা হবে, 1 2 3 4 5 6টা কার্বন রয়েছে। এখানে কয়টা কার্বন রয়েছে, এখানে 6টা কার্বন রয়েছে। এখন কথা হলো এই যে প্রতিস্থাপকের নামগুলো যে আমি প্রথমে লিখবো সেইটা মানে কোনটা আগে লিখবো, আমি কি মিথাইলটাকে আগে লিখবো, হ্যাঁ, নাকি এই অক্সোটা এটাকে আগে লিখবো, এটা তো আমার তখন অক্সো হিসেবে কাজ করবে, তাই না। তাহলে এটাকে আমি আগে লিখবো নাকি এটা আগে লিখবো, সেই একই রকম বিষয় যে উচ্চারণের ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে। তাহলে মিথাইল বানানে আমার প্রথমে এম আসে আর অক্সো বানানে প্রথমে ও আসে। অক্সো বানানে কি আসে, প্রথমে আমার ও আসে। তাহলে ওটা কি আগে নাকি এমটা আগে, তো ইংরেজি অক্ষরগুলো যদি আমরা চিন্তা করি তাহলে এম আগে আসে, এম আগে আসলে আমরা কি লিখবো, তাহলে 2, এই যে 2 নম্বর কার্বনে আছে 2 মিথাইল, তারপরে কিন্তু এখানে 4 নম্বর কার্বনে আছে 4 অক্সো, হ্যাঁ, 4 নম্বর কার্বন আমার অক্সো রয়েছে, এই জন্য আমরা লিখবো এখানে 4 অক্সো, কেমন। তারপরে কিন্তু আমরা এখানে লিখবো হেক্সানেল, কেমন। এই যে যৌগটা হিসাব করে আমরা দেখতে পাচ্ছি 6 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড হলো এটা হেক্সানেল, কেমন। তো আশা করি এতটুকু ক্লিয়ার বুঝতে পেরেছ। তো এখানে এই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 1 2 3 নম্বর কার্বনে অ্যামিনো রয়েছে। তো একই রকম বিষয় এখানে প্রাধান্য পাবে অ্যালডিহাইড মূলকটা, আর অ্যামিনো মূলকটা কিন্তু আমার অগ্রাধিকার ক্রম অনুযায়ী অ্যালডিহাইডের নিচে, কাজে এটা আমার এখানে প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। তাহলে
আমরা দেখতে পাচ্ছি 3 নম্বরে আছে অ্যামিনোমূলক, তাহলে আমি 3 অ্যামিনো তারপরে কার্বন সংখ্যা হিসাব করে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা 5 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড অর্থাৎ পেন্টানেল। কেমন? আচ্ছা, এরপরে আমরা পরবর্তী যৌগে চলে যাই। এখানে দেখো 1 2 3 4 5 কার্বন বিশিষ্ট একটা যৌগ। তো এখানে এটা হচ্ছে আমার কার্যকরী মূলক, একই রকমভাবে এটা হচ্ছে আমার কার্যকরী মূলক হবে এই যৌগের ক্ষেত্রে, এবং এটা হলো আমার প্রতিস্থাপক, এটা হলো আমার এখানে প্রতিস্থাপক। কেমন? কেননা এগুলো কিন্তু এই কার্যকরী মূলক অ্যালডিহাইডের সবচেয়ে নিচে রয়েছে। হ্যাঁ, এই অ্যালডিহাইডের নিচে রয়েছে এগুলো। তো যাই হোক, এখন আমরা দেখো এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কার্বন, এই 3 নাম্বার কার্বনে আমার কি আছে? অ্যামিনো আছে, আবার এবং এখানে আছে ব্রোমিন। তাহলে এ অ্যামিনো উচ্চারণ করার ক্ষেত্রে এটা আসে এবং ব্রোমিন উচ্চারণের ক্ষেত্রে বি আসে। তাহলে এ আগে নাকি বি আগে? বলো। এ আগে নিশ্চয়ই। তাহলে আমরা আগে অ্যামিনোটা লিখব। তাহলে দেখো 3 অ্যামিনো, তারপর কিন্তু প্রতিস্থাপক এটা লিখবো যে 4 ব্রোমো। কেমন? আশা করি এতটুকু তোমরা একদমই ক্লিয়ার। 4 ব্রোমো, তারপরে কিন্তু এই 5 কার্বন বিশিষ্ট যৌগটার নাম পেন্টানেল লিখে ফেলবো। কেমন? আচ্ছা, তো পরবর্তী যৌগে আমরা চলে যাই। এখানে দেখো এই একটা যৌগ রয়েছে, এই যৌগটাকে আমরা এভাবে লিখতে পারি। এই যে এই যৌগটাকে কিন্তু আমরা এভাবে লিখতে পারি। তো এভাবে লিখলে এখানে অনেকে মনে করো যে এখানে এই কার্বন আছে, এই কার্বনের পিছনে 3টা মিথাইল মূলক যেহেতু আছে, তাহলে আমি 3টা মিথাইল মূলক পরপর এইভাবে লম্বা করে পিছনের দিকে দিই না। তুমি যদি এটা লম্বা করে পিছনে 3টা মিথাইল মূলক দাও, তাহলে কিন্তু কার্বন শিকলটা সঠিক হবে না। সেখানে কিন্তু কার্বন শিকলটা কী হবে না? সঠিক হবে না। আমরা জানি যে কার্বনের একটা হাতের একটা ব্যালেন্স রাখতে হয়, সেক্ষেত্রে কিন্তু এটা হবে না। তাহলে তোমাদেরকে বুঝতে হবে যে এই যে কার্বন, এইখানে এই কার্বনের এখানে 3টা হাত কিন্তু এই মিথাইল মূলকে চলে গেছে, আরেকটা হাত কিন্তু এখানে আছে, অর্থাৎ এই কার্বনের সাথেই কিন্তু আমার 3টা মিথাইল মূলক দিতে হবে, 3টা মিথাইল মূলক দিতে হবে। এবার মিথাইল মূলক দেওয়ার পরে আমি কার্বন সংখ্যাটা হিসাব করব। কার্বন সংখ্যাটা কি করব? হিসাব করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন, আমি এইভাবে হিসাব করে নিলাম। যদিও এটা এদিকে নিলেও 3 নাম্বার কার্বন আসে, আবার এদিকে নিলেও 3 নাম্বার কার্বন আসে, তুমি যেদিকে নাও সেদিকেই হবে, যৌগটার হিসাবও তোমার একই রকম হবে। তো যাই হোক, এখানে দেখো 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন যদি আমার হিসাব করি, তাহলে এই 2 নাম্বার কার্বনে আমার এই মিথাইল মূলকগুলো তখন কি প্রতিস্থাপক হিসেবে আমার কাজ করবে। তাহলে 2 নাম্বার আমরা দেখতে পাচ্ছি 2টা মিথাইল মূলক, তাহলে আমরা কি লিখবো? 2 2, তারপরে ডাই মিথাইল, তারপরে এই দিকে যদি আমরা হিসাব করি কার্বন সংখ্যাটা, তাহলে এটা পাই আমরা প্রোপানেল। কেমন? আর যদি এমনি হিসাব করো যে 1 2 3, তাহলে একই রকম হিসাব। 1 2 3 তুমি হিসাব করছো, তখন প্রতিস্থাপক হিসাবে এইটা এবং এটা কাজ করবে। তাহলে এই 2 নাম্বার কার্বনিতে এই 2টা মিথাইল মূলক আছে, তাই না? তো একই রকম হিসাব আসবে। এই যে 2 নাম্বারে 2 2 ডাই মিথাইল, তারপরে আমার এখানে প্রোপানেল চলে আসবে। ঠিক আছে? তো যেভাবে হিসাব করো এটার ক্ষেত্রে কোনো প্রবলেম হচ্ছে না। তো এরপরে আমরা এখানে একটা যৌগ দেখতে পাচ্ছি। এই যৌগটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি অ্যালডিহাইড মূলক রয়েছে, এখানে হাইড্রোক্সিলিক একটা মূলক রয়েছে, এবং এই পাশে দেখো এই কার্বনের সাথে 2টা মিথাইল মূলক রয়েছে, অর্থাৎ এই কার্বনের 2 হাত কিন্তু 2টা মিথাইল মূলক অটোমেটিকলি পূরণ করে ফেলেছে। কেমন? এই কার্বনের 2 হাত কিন্তু 2টা মিথাইল মূলক পূরণ করে ফেলেছে। তাহলে এখানে 2টা, এই যে একটা হাইড্রোজেন 3টা, আর এখানে একটা 4টা, তাহলে 4টা কার্বনের কিন্তু 4টা হাত আমার পূরণ আছে। তাহলে যাই হোক, তোমাদেরকে এটি একটু বুঝতে হবে যে এই কার্বনের সাথেই কিন্তু আমার কি করতে হবে? 2টা মিথাইল মূলক দিতে হবে, 2টা মিথাইল মূলক আমার দিতে হবে। তো যাই হোক, দেওয়ার পরে আমরা যে কাজটা করব, দেখো এখানে আমরা নাম্বারিংটা শুরু করব। তাহলে 1 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বন, 3 নাম্বার কার্বন। তো এই 3 নাম্বার কার্বনে আমরা দেখতে পাচ্ছি এটা হলো আমার প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, কেননা এটা হলো আমার এখানে কার্যকরী মূলক, এটার নিচে কিন্তু আমার এইটা আছে অগ্রাধিকার ক্রম অনুসারে। কেমন? তো তাহলে আমরা কি করব? 3 হাইড্রোক্সি লিখব। 3 হাইড্রোক্সি লেখার পরে এখন এই দিক থেকে যদি আমরা হিসাব করি, 3 হাইড্রোক্সি লেখার পরে এই 1 2 3 4, এই 4 নাম্বারে আবার আছে কি? 4 নাম্বার আছে 2টা মিথাইল।
এখন কথা হলো যে আমি মিথাইলটা আগে লিখবো নাকি এই হাইড্রক্সিটা আগে লিখবো, মিথাইলটা আগে লিখবো নাকি হাইড্রক্সিটা আগে লিখবো। তো এখানে যৌগটা আমি এখানে কী করলাম বুঝতে পারতেছি না, 4,4 ডাইমিথাইল, হ্যাঁ এটাও ঠিক আছে যৌগটার নাম। এখন খেয়াল করতে হবে এই যে দেখো এই দুইটা মিথাইল যখন আমরা একসাথে লিখি তখন কিন্তু অবশ্যই ডাই কথাটা লিখতেই হবে, শুধু একা কিন্তু আমি মিথাইলটা লিখতে পারি না। এই দুইটা মিথাইলকে আমি একসাথে লেখার ক্ষেত্রে কিন্তু আমি অবশ্যই ডাই কথাটা মিথাইলের আগে লিখতেই হবে। তাহলে ডাই বানানটা আবার উচ্চারণে কি আসে, প্রথমে ডি আসে, আর এই হাইড্রক্সি বানানে আবার কি আসে, হাইড্রক্সি বানানে এইচ আসে আগে। হ্যাঁ, হাইড্রক্সি বানানে প্রথমে কি আসে, এইচ আসে। তাহলে ডিটা আগে নাকি এইচটা আগে, নিশ্চয়ই ডিটা আগে হবে। এই জন্য কিন্তু আমি এই ক্ষেত্রে 4,4 ডাই মিথাইলটা আগে লিখলাম, তারপরে কিন্তু এখানে আমি 3 হাইড্রক্সিটা লিখলাম। ঠিক আছে, যদি এখানে একটা মাত্র মিথাইল থাকতো তাহলে কিন্তু আমার এই হাইড্রক্সিটা আমার আগে আসতো, হাইড্রক্সিটা আমার কি আসতো, আগে আসতো। তাহলে আমরা দেখতে পাচ্ছি জৈব যৌগগুলো যতই আমরা নিচের দিকে যাচ্ছি ততই নতুন নতুন কিছু একটা আবিষ্কার হচ্ছে এবং কিছু আমরা জানতে পারছি, তাই না? আচ্ছা, তো এখানে একই রকমভাবে আমরা দেখতে পাচ্ছি এই 2 নাম্বার কার্বনে আবার হাইড্রক্সি মূলক রয়েছে। তাহলে আমি 2 হাইড্রক্সি তারপর প্রোপানোয়িক অ্যাসিড লিখবো। একদমই সহজই, দেখো 2020-এ কিন্তু এসেছে ফার্স্ট ইয়ারে, কেমন অনার্স ফার্স্ট ইয়ারের যে নন মেজর রসায়ন 1 সেটাতে কিন্তু এসেছিল। তো একই রকমভাবে এটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এটা হলো 4 হাইড্রক্সি বিটানোয়িক অ্যাসিড হবে, একদমই সহজ। আর এটার নাম হচ্ছে আবার ক্লোরো ইথানোয়িক অ্যাসিড, যে এখানে এই কার্বনের কিন্তু একটা হাত এই ক্লোরিনের সাথে যুক্ত, এই যে ক্লোরিনের সাথে যুক্ত, কেমন। তাহলে এখানে 1 নাম্বার 2 নাম্বার কার্বন, 2 নাম্বার কার্বনে আছে, তো এটা তোমরা 2 ক্লোরো ইথানোয়িক অ্যাসিড এভাবেও লিখতে পারো, হ্যাঁ, অথবা শুধু ক্লোরো ইথানোয়িক অ্যাসিড লিখলেও কোনো সমস্যা নাই। এবার এখানে আমরা চলে আসি, দেখো এই যৌগটাতে আমরা দেখতে পাচ্ছি অ্যালডিহাইড মূলকটা নিচে আছে। তাহলে আমি নাম্বারিংটা কিন্তু এখান থেকে শুরু করব, কেমন, এদিক থেকে আমরা শুরু করব, কেননা কার্যকরী মূলক এটাও কিন্তু আবার এটাও কিন্তু। তো এদিক থেকে যদি আমরা শুরু করি তাহলে আমার মিথাইল মূলক থেকে শুরু করতে হচ্ছে, কিন্তু অ্যালকাইল মূলকগুলো কিন্তু আমার সবার নিচে রয়েছে, যে অ্যালকাইল মূলকগুলো কিন্তু সবার নিচে রয়েছে, আর অ্যালডিহাইড মূলকটা কিন্তু আমার উপরে আছে। তাহলে আমি এই যে এখানে অ্যালডিহাইড এখান থেকে শুরু করলাম, তো 1 2 3 এদিকে গেলেও 3টা কার্বন আসে, 1 2 3 এদিকে গেলেও আমার 3টা কার্বন আসে। তুমি যেদিকে নাও না কেন যৌগের নাম কিন্তু আমার একই রকম আসবে, কেমন। তাহলে যদি আমি এইভাবেই নেই তাহলে দেখো এই 2 নাম্বার কার্বনে আমার মিথাইল মূলকটা তখন প্রতিস্থাপক হিসেবে কাজ করছে, 2 মিথাইল। তারপরে এদিকে হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি 3 কার্বন বিশিষ্ট যৌগটার নাম হলো আমার প্রোপানেল, কেমন, প্রোপানেল। যদি এদিক থেকে হিসাব করো তাহলে একই রকমভাবে কিন্তু এই 2 নাম্বার কার্বনে তখন এটা প্রতিস্থাপক হিসেবে কাজ করবে, কেমন। তখনও কিন্তু 2 মিথাইল, সরি এখানে 3 লিখে দিয়েছি, আচ্ছা এখানে মানে ভুল লিখছি আমি, এখানে হবে 2 হবে 2 মিথাইল, তাহলে 2 মিথাইল তারপরে প্রোপানেল আমার হবে, কেমন। আচ্ছা, তো এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কার্বক্সিলিক মূলক রয়েছে এবং এই পাশে রয়েছে আমার মিথাইল মূলকগুলো। তা আমি কি নাম্বারিংটা এদিক থেকে শুরু করব? কখনোই না। এর কারণ কি, আমরা জানি যে এখানে কার্বক্সিলিক মূলকটাই হলো আমার অগ্রাধিকার ক্রমের সবচেয়ে উপরে, তাহলে এখান থেকে আমার নাম্বারিংটা শুরু করতে হবে। এবার নাম্বারিংটা এদিক থেকে যে শুরু করব সেটা কি এদিকে নিয়ে যাব নাম্বারিংটা, নাকি এদিক থেকে এদিকে নিয়ে যাব, না এদিক থেকে এদিকে নিয়ে যাব, সেটা নির্ভর করবে আমার কার্বন সংখ্যার উপরে। যেহেতু আমার এদিক থেকে এদিকে কার্বন সংখ্যা সবচেয়ে বেশি পাই, হ্যাঁ কার্বন সংখ্যাটা এদিক থেকে এদিকে আমি সবচেয়ে বেশি পাই, আর এদিক থেকে গেলে আমার 3টা আসে, এদিক থেকে গেলেও আমার কি 3টা আসে। তাহলে যেটা বললাম যে এদিক থেকে যেহেতু আমার কার্বন সংখ্যাটা বেশি আসে তাহলে আমি এদিকে নাম্বারিংটা করব, কেমন, এদিকে আমার কি নাম্বারিংটা করব 1 2 3 4, কেমন। এবার তাহলে এই দুইটা আমার কি হিসেবে কাজ করবে, তখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। তো প্রতিস্থাপক হিসেবে আমরা তখন এখানে লিখতে পারি 2 ডাইমিথাইল, 2 ডাইমিথাইল, যেহেতু 2 নাম্বারে আমার 2টা রয়েছে মিথাইলমূলক, এজন্য আমরা এখানে কি লিখব 2 ডাইমিথাইল বিটানোয়িক অ্যাসিড, ঠিক আছে।
সবসময় আমার কি প্রতিস্থাপকের নামগুলো আগে করব, তারপর যৌগের নামটা লিখব। কেমন? তো এরপরে এই যৌগটিতে আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমার কার্যকরী মূলক হবে এই যৌগের ক্ষেত্রে। এটা হলো আমার হ্যালোজেন। এই হ্যালোজেনগুলো কিন্তু একদম নিচে আছে, যে দেখতে পাচ্ছি আমরা হ্যালোজেন মূলকগুলো কিন্তু একদম নিচে আছে, হ্যাঁ, আর অ্যালডিহাইডটা কিন্তু অনেক উপরে আছে। কেমন? তো যাই হোক, এখানে এটা হচ্ছে একটি কার্যকরী মূলক, আর এটা আমার কার্যকরী মূলক ছিল হ্যালোজেন মূলকটা, কিন্তু এটা আমার এখন প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। এগুলোও কিন্তু আমার প্রতিস্থাপক হিসেবে কাজ করবে। তাহলে এখন কথা হলো, আমি ক্লোরিনটা আগে লিখব, প্রতিস্থাপক কোনটার নাম আগে লিখব? আমি কি 2 ক্লোরটা আগে লিখব, নাকি 7,7 ডাই ইথাইলটা আগে লিখব? কোনটা লিখব? তাহলে এখানে একই রকম হিসাব। দেখো, ক্লোরিন যখন আমরা বানান করি, হ্যাঁ, তখন কিন্তু সি দিয়ে আমরা লিখি, তাহলে সি এখানে আছে। আর এই মিথাইল, এটা কিন্তু এখন শুধু মিথাইল না, এই মিথাইলের আগে কিন্তু আমরা অবশ্যই ডাই ব্যবহার করতেই হবে, কেননা 7,7, এই 7-এ কিন্তু 2টা আছে। তাহলে এই মিথাইলের আগে আমরা কি ব্যবহার করতেছি? ডাই ব্যবহার করতেছি, অর্থাৎ তাহলে আমার প্রথমে আসতেছে কি? ডি। তাহলে ডি আগে নাকি সি আগে? নিশ্চয়ই সি আগে। তাহলে কিন্তু এই জন্য আমরা এখানে 2 ক্লোরো ব্যবহার করলাম। কি ব্যবহার করলাম বলো? 2 ক্লোরো। তারপরে কিন্তু আমি এখন এখানে চলে আসব যে 7,7 ডাই মিথাইল অক্টানেল। কেমন? এই যে 8 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডটা কি হবে? অক্টানেল। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপরে এখানে চলে যাব। দেখো, এইখানে যেই বিষয়টা দেখতে পাচ্ছি, এই যে এই কার্বনের 3টা হাত কিন্তু আমার এইখানে চলে গেছে, 3টা হাত কিন্তু এখানে চলে গিয়েছে। তো এখানে যখন চলে যাবে তখন দেখা যায় যে এই কার্বনের সাথে আমার 3টা এইভাবে দিতে হয়, আর এইভাবে দেওয়ার পরে আমরা কার্বন শিকলটা এখন গণনা করব। তো এই দিক থেকে যদি কার্বন শিকল গণনা করি, তাহলে 1, 2, 3, তাহলে এই 2 নাম্বার আমার 2টা মিথাইল মূলক আমরা পাচ্ছি। তাহলে 2,2 ডাই মিথাইল প্রোপানোয়িক অ্যাসিড, একদমই সহজ। এবার কার্বক্সিলিক মূলক যদি আমার 2টা থাকে, তখন আমরা কি করব? তো সাধারণত এটার একটা বিশেষ নাম থাকে। কিছু কিছু জৈব যৌগ রয়েছে যাদের বাণিজ্যিকভাবে বিক্রি করার ক্ষেত্রে এগুলোর কিছু বিশেষ নাম থাকে, হ্যাঁ, যেমন অ্যানিসল, সেটার একটা সংক্ষেপ রয়েছে, হ্যাঁ, সেটা ইউপিক নাম পদ্ধতিতে যদি সেটার আবার আমরা নামকরণ করি, তখন এটার নাম আসে অন্যরকম, কিন্তু বাণিজ্যিকভাবে সেটার নাম অন্যরকম। কিংবা এই যে এখানে আমরা একটা যৌগ দেখতে পাচ্ছি, এটার কিন্তু বাণিজ্যিক নাম হচ্ছে আমার অক্সালিক অ্যাসিড। যে কোনো দোকানে গিয়ে বা কোনো কেমিক্যালের দোকানে যদি তোমরা যাও, তাহলে সেখানে যদি অক্সালিক অ্যাসিড চাও, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তারা এটা দিয়ে নেবে। কিন্তু তাদেরকে যদি তোমরা এইভাবে নামকরণ করে বলো যে এই যৌগটা আমাদেরকে দেন, তাহলে কিন্তু তারা দিতে পারবে না। তো যাই হোক, এই যৌগটার যে ইউপেক নাম, সেই ইউপেক নামটা কিন্তু তোমরা এইভাবে দিতে পারো। আর যদি কেউ এইভাবে না দিয়ে বাণিজ্যিক নাম দাও, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না। তাহলে এটার নাম কি? দেখো, 1 নাম্বার কার্বন, এটা হলো আমার তখন 2 নাম্বার কার্বন। তো 1 এবং 2, এই 2 নাম্বার কার্বনে আমার এইভাবে বিষয়টা লিখতে হয় যে 1 নাম্বার এবং 2 নাম্বার কার্বন লিখে তারপরে এটা কি? ইথেন। 2 কার্বন বিশিষ্ট যৌগটা সবসময় কি হয়? আমার ইথেন হয়ে থাকে, বা ইথেন হবে না, মানে এটা যেহেতু একটা অয়িক অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিড, অবশ্যই এটাকে আমরা অয়িক লিখব, তবে সেটা ইথেন আগে লিখে তারপরে কিন্তু এইভাবে ডাইঅয়িকটা লিখব। ঠিক আছে, ডাইঅয়িকটা লিখবো 1, 2, তারপরে ইথেন, যেহেতু 2 কার্বন বিশিষ্ট, কাজে এটাকে আমরা ইথেন লিখে তারপর কিন্তু আমরা এখানে ডাইঅয়িক লিখবো। কেমন? অথবা ইথেন ডাইঅয়িক এইভাবে লিখলেও হয়। আর এই যৌগটা আমরা দেখতে পাচ্ছি, এই যৌগটা কিন্তু একটু ইম্পর্টেন্ট একটা যৌগ। এটা কিন্তু এইভাবে লিখতে পারে, আবার এইভাবে লিখতে পারে। এইভাবে যদি আমরা নাম্বারিংটা করি 1, 2, 3, 4, হ্যাঁ, বা এদিক থেকেও তুমি হিসাব করতে পারো 1, 2, 3, 4, কেননা এখানে 2টাই কিন্তু আমার কার্বক্সিলিক মূলক। যেদিক থেকে হিসাব করো না কেন করতে পারো, আর করলে কিন্তু যৌগটার নাম কোনো চেঞ্জ হবে না। তাহলে আমি যদি এদিক থেকে হিসাব করি 1, 2, 3, 4, তাহলে 1 নাম্বার এবং 4 নাম্বারে 2টা আমরা কার্বক্সিলিক মূলক দেখতে পাচ্ছি, হ্যাঁ। তাহলে আমি 1 এবং 4 লিখলাম, যে 1 এবং 4 লেখার পরে এটা কিন্তু আবার 4 কার্বন বিশিষ্ট একটা বিউটেন আসে। বিউটেন লিখে তারপরে কিন্তু আমি এখানে কি লিখবো? ডাইঅয়িক অ্যাসিড। শুধু বিউটেন কিন্তু এখানে লেখা যাবে না, কেন এটা কিন্তু কোনো মানে অ্যালকেন কিন্তু না। ঠিক আছে, এটা কিন্তু একটা তোমার কার্বক্সিলিক অ্যাসিড।
তো সেই ক্ষেত্রে আমরা বিউটেনটা লিখে, বিউটেনটা লিখে তারপরে কিন্তু অবশ্যই এখানে ডাইওয়িক অ্যাসিডটা ব্যবহার করব, অথবা শুধু এভাবে যদি তোমরা লিখতে পারো যে বিউটেন ডাইওয়িক অ্যাসিড, সেই ক্ষেত্রেও কিন্তু হবে। তো যাই হোক, যতটুকু পেরেছি খুব সহজে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আর অবশ্যই এই চারটা তোমরা মুখস্থ রাখবে। এই চারটার বিশেষ বিশেষ কিছু যৌগগুলো একটু বিশেষ করে মাথায় মনে রাখবে। যেমন এখানে কার্বক্সিলিক অ্যাসিড, এই যৌগ দিয়ে বেশিরভাগ তোমার যৌগগুলো আসে। কার্বক্সিলিক অ্যাসিডের অগ্রাধিকার কোনটা সবার উপরে, তারপর হচ্ছে অ্যামাইডটা, এটা একটু ইম্পর্টেন্ট, সায়ানাইড এটা ইম্পর্টেন্ট, তারপরে এইগুলো তো ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। আমরা জানি যে কোন যৌগগুলো মানে এখানে কোন কার্বক্সিলিক মূলকটা একটু বেশি বেশি আসে। তারপরে অ্যামিনোমূলক, অ্যালকিন, এগুলো আসে। এগুলো যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধনযুক্ত যে সকল জৈব যৌগ রয়েছে সেগুলো কিন্তু আমি এখনও করাই নাই, তবে সেগুলো আমি শীঘ্রই করাবো ইনশাল্লাহ। তারপরে যে এইগুলো একটু ইম্পর্টেন্ট আছে, যে হ্যালোজেনগুলো একটু খেয়াল রাখবে, কেমন? তো যাই হোক, সম্পূর্ণ ক্লাসটি যদি তোমরা বুঝে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর যদি কোথাও না বুঝে থাকো তবে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি দেখার জন্য।